সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা ফরিদপুর সদরের খলিলপুর উচ্চ বিদ্যালয় একটি ঐতিহাসিক প্রেক্ষাপট এ কারণেই যে এই বিদ্যালয়টি এমন একটি ভৌগোলিক অবস্থানে অবস্থিত যার পাশে একটি নদী প্রবহমান এবং নদীর সঙ্গেই একটি সীমান্ত রাজবাড়ী সদর এবং ফরিদপুর সদরের সীমান্তবর্তী যে এলাকা, যেখানে এই সীমান্তবর্তী এলাকার শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষা কার্যক্রমের সঙ্গে দীর্ঘ সময় এই প্রতিষ্ঠানটি এই অঞ্চলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। এই প্রতিষ্ঠানের বিভিন্ন সময়ের যে কার্যক্রম, এই কার্যক্রম সংক্রান্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। মোহাম্মদ আব্দুল মান্নান শেখ, প্রধান শিক্ষক, খলিলপুর উচ্চ বিদ্যালয়। স্যার, সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। স্যার, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আমরা জানতে চাচ্ছিলাম আমাদের ইউটিউব চ্যানেল জার্নালিস্ট শাহাবুল আলম এবং আমার পত্রিকা দৈনিক ফরিদপুর ও দৈনিক গণমুক্তির পক্ষ থেকে যে এই প্রতিষ্ঠানের সূচনা কত সালে এই অঞ্চলের মানুষের জন্য? এই খলিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল হচ্ছে 1969 সাল। বাংলাদেশ সৃষ্টির আগে থেকে এর প্রতিষ্ঠা লগ্নে জনাব মোহাম্মদ লোকমান আলী খান এবং জনাব সোহরাবুদ্দিন সর্দার সাহেব অক্লান্তভাবে পরিশ্রম করে এলাকার মানুষকে শিক্ষার আলো দেখানোর জন্য তারা অত্যন্ত কষ্ট করে এলাকার সার্বিক মানুষের সহযোগিতা নিয়ে এখানে শিক্ষা বিস্তারের জন্য এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছে, যার ফল আজকে এলাকায় ঘরে ঘরে আলোর শিক্ষার আলো বিস্তার লাভ করছে। তাদের অবদানে এলাকার সবার সহযোগিতায় কিন্তু মুখ্য ভূমিকায় ছিলেন জনাব লোকমান আলী খান সাহেব এবং জনাব সোহরাবুদ্দিন সর্দার। এই প্রতিষ্ঠানে স্যার আপনি প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছেন কত সাল থেকে? আমি এখানে সহকারী প্রধান শিক্ষক হিসাবে 2000 সালে যোগদান করি এবং আমি বর্তমানে 2020 সালে এখানে 20শে সেপ্টেম্বর থেকে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করি এবং অত্যন্ত নিষ্ঠার সাথে এবং একাগ্র চিত্তে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই প্রতিষ্ঠানে স্যার 2024 সাল গত হয়ে যাচ্ছে। আমরা ঠিক যে মুহূর্তে এই ভিডিওটি রেকর্ড করছি আজ 23 ডিসেম্বর 2024। আপনার এই এক বছরের সার্বিক সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আমার স্কুলের সাফল্যই বেশিরভাগ, ব্যর্থতা খুবই নগণ্য। শুধুমাত্র আমার বিদ্যালয়ের শুধুমাত্র অ্যাকোমোডেশন অবস্থানটা একটু দুর্বল, তাছাড়া শিক্ষার দিক দিয়ে, ফলাফলের দিক দিয়ে, ছাত্রছাত্রীদের দিক দিয়ে, সংস্কৃতি, খেলাধুলা, বিভিন্ন সাইডে ফরিদপুর জেলার ভিতরে আমার স্কুলের যথেষ্ট সুনাম আছে। এই বছরে এসএসসি পরীক্ষায় আমাদের 5টা ছেলে প্লাস পেয়েছিল এবং তার ভিতর 2টা স্কলারশিপ পেয়েছে এবং এবছরও আমাদের একটা রেজাল্ট, আমাদের গতানুগতিক এলাকায় যতগুলি স্কুল আছে আমার রেজাল্ট ভালো, আমার স্কুলের ফলাফল ভালো। আমার ছাত্রছাত্রীরা প্রশাসনের বিভিন্ন স্তরে অবস্থান করছে। জেলা প্রশাসক হিসাবে, ডিসি হিসাবে আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন প্রশাসনে আছে, ডাক্তার হিসাবে আছে, ব্যাংকার বা বিভিন্ন সরকারের বিভিন্ন সেক্টরে প্রশাসনের ভালো ভালো পর্যায়ে আমার ছাত্ররা আছে। ওখানে ওদের মাধ্যমে আমার স্কুলের যে শিক্ষার আলো দেশে বিদেশে সর্বত্র ছড়িয়ে পড়ছে। এটা 2025 সালে স্যার আপনার বিদ্যালয়ের কি কি পরিকল্পনা, কর্মপরিকল্পনা গ্রহণ করেছে? 2025 সালে আমরা বার্ষিক পরিকল্পনার ভিতরে রেখেছি, প্রথম হচ্ছে শিক্ষার যে একটা নীতি সেটা পরিবর্তন হয়েছে, নতুন শিক্ষানীতি। আবার আমরা পিছনের যে 12 সালের শিক্ষানীতিতে ফিরে গেছি। এখানে শিক্ষকরা অনেক উদ্যমী হয়ে লেখাপড়া করাবে, শিক্ষার মান আগে যেভাবে ছিল সেভাবে ফিরে যাবে। যেমন নতুন শিক্ষানীতি এটা সরকার থেকে বাতিল হওয়ার পরে আমরা খুব উচ্ছ্বাস বোধ করছি। ওটা আমাদের কাছে একটা আমাদের গ্রাম অঞ্চল হিসাবে, আমার স্কুল তো গ্রাম এলাকায়, এজন্য আমরা ওই শহরের মতো অ্যাডজাস্ট করে আমাদের পক্ষে চলা সম্ভব হয় নাই। অ্যাকোমোডেশন নেই, আর্থিক অনেক
মানে আমার এলাকা তো আগে আপনি জানেন রাজবাড়ী ফরিদপুর বর্ডার এলাকা, এখানে বেশিরভাগ লোক হতদরিদ্র এবং দিনমজুর, ব্যবসায়ী, ক্ষুদ্র চাষি, এদের ছেলেমেয়েরাই বেশিরভাগ পড়ে। আর যারা আর্থিক সচ্ছল আছে এরা সবাই শহরে চলে যায়। এই জন্য আমাদের এই সামনের বছর আমাদের চ্যালেঞ্জ যে শিক্ষার মান উন্নয়নের জন্য আমাদের স্কুল কমিটি, এলাকাবাসী, এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের সর্ব অবস্থায় সবসময় সুবিধা দিয়ে থাকে এবং সহযোগিতা করে এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও করবে। এবং শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। আপনারা মিডিয়া হিসাবে আমাদের সার্বিক সহযোগিতা করবেন। আমার স্কুলে একটা মানে শুধু অভাব, সেটা হচ্ছে অ্যাকোমোডেশন প্রবলেম। এটা ছাড়া আমার স্কুলে কোনো কিছুর ঘাটতি নেই। সুপ্রিয় দর্শক, স্যার আমাদেরকে জানানোর চেষ্টা করছিলেন যে অবকাঠামোগত সমস্যা ছাড়া তার আর তেমন কোনো সমস্যা নেই। আমরা আমাদের সঙ্গেই থাকুন। অবকাঠামোগত কী সমস্যা এই সংক্রান্ত বিষয়ের বিস্তারিত দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন। ঠিক যেমনটা বলছিলেন স্যার, যে তার অবকাঠামোগত যে সমস্যা আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যে এখানে একটি পরিত্যক্ত ভবনের ন্যায় একটি টিন শেড ঘর রয়েছে, যেখানে এখানকার কোমলমতি শিক্ষার্থীরা গ্রীষ্মকালে অত্যন্ত কষ্টে তারা এখানে, আমরা ঠিক যে মুহূর্তে আজকের এই ভিডিওটি রেকর্ড করছি তখন কিন্তু শীতকাল, এখন শীতকাল, কিন্তু যখন আমাদের গ্রীষ্মকালে এই ছেলেমেয়েরা এখানে ক্লাস করতে আসে তখন কিন্তু তাদের প্রচণ্ড সমস্যা হয় এবং শারীরিক এবং মানসিক বিকাশে তাদের অত্যন্ত বাধাগ্রস্ত হয়। ঠিক স্যার, এই ভবনটির জন্য আপনি কি ধরনের পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছেন? এই ভবনটির জন্য আমি বিগত যে মিনিস্টার ছিলেন, মিনিস্টারে আমি বাসায় নিজে গেছি গুলশান থেকে, সেখানে আমার সহযোগিতা করছেন আমাদের উপজেলার চেয়ারম্যান ছিলেন রাজ্জাক স্যারের সাথে। সেখান থেকে তার ডিও লেটার নিয়ে আমি এটা চিফ ইঞ্জিনিয়ারিংয়ের কাছে শিক্ষা ভবনে সাবমিট করা হয়েছিল। সাবমিট করার পরে তাকে আমাকে বলছিলেন যে আপনি পুনরায় যোগাযোগ করেন। আমি পুনরায় যাওয়ার পরে বলছেন যে এখন করোনাকালীন সমস্যা চলছে, আপনার ফান্ডটা 1 মাস বা 3 মাস এরকম একটা স্থগিত হয়েছে, আপনি পরে যোগাযোগ করেন। পরে যোগাযোগ করার পরে ফরিদপুরের যতগুলো তালিকা ছিল সেখানে বললো যে আমার স্কুলে 1 নম্বরে আছে। এর ভিতরে হঠাৎ করে এটা আবার পরিবর্তন হয়ে গেল, সরকারের বিভিন্ন সাইডে সমস্যা দেখা দিল, এই কারণে ওটা স্থগিত হয়ে গেল এবং পরবর্তীতে নির্বাচন আসলো। নির্বাচনের পরে আজাদ সাহেব যখন এমপি হলেন তখন আমি তার সাথেও যোগাযোগ করছি, তার সাথেও তার সুপারিশ নিয়ে, তার ফরওয়ার্ডিং নিয়ে আমি সাবমিট করছি। মানে শিক্ষা মন্ত্রণালয় সহ শিক্ষা ভবন, চিফ ইঞ্জিনিয়ার, ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট, মানে এমন কোনো ডিপার্টমেন্ট নাই যেখানে আমি এই বিদ্যালয়ের উন্নয়নের জন্য, ভবনের জন্য আবেদন করি নাই। সব কপি আমার কাছে আছে। আপনি মানে ওখানকার যে রিসিপ্ট কপি আমার কাছে ফাইলে আছে, আপনি প্রয়োজন হলে এটাও পাবলিককে শো করতে পারেন, সমস্যা নেই। আমি সব মানে আমার স্কুলের উন্নয়নের জন্য আমি এমন কোনো ডিপার্টমেন্ট নাই যে উপজেলা চেয়ারম্যান, তারপর জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক, ফ্যাসিলিটিস, মন্ত্রণালয়, আমি দায়িত্ব নেওয়ার সব জায়গা, মানে এই যে অবকাঠামো উন্নয়নের জন্য, এই উন্নয়নের জন্য জেলা পরিষদ প্লাস উপজেলা, যেমনটি বলছিলেন সম্মানিত প্রধান শিক্ষক। এবং ইতিমধ্যে আমি দায়িত্বে আসার পর আমি 10 লক্ষ টাকার একটা রিপেয়ারিংয়ের কাজ পেয়েছিলাম। এই যে ভবনটা, ওই ফ্যাসিলিটিস ভবনটা, আর আমাদের সাইক্লোন সেন্টার, এই 2টা ভবন ওই 10 লক্ষ টাকাতে রিপেয়ারিং কাজ হয়েছে আমি আসার পরে। মানে এই আর ওই যে একটা ল্যাব পেয়েছি, আইসিটি ল্যাব, আর ওই সায়েন্সের 8-10 লক্ষ টাকার অ্যাপারেটাস। আমার এই অবকাঠামো উন্নয়নের ভিতরে আমি ওই একটা আইসিটি ল্যাব পেয়েছি। এখানে 17টা ল্যাপটপ সরকার থেকে দেওয়া হয়েছে এবং এর যত আসবাবপত্র লাগছে এখানে দেওয়া হয়েছে। আর 8 থেকে 10 লক্ষ টাকার বিজ্ঞানের যন্ত্রপাতি এটা আমি পেয়েছি। আর 10 লক্ষ টাকার রিপেয়ারিংয়ের কাজে আমি দায়িত্বে আসার পরে এটা হয়েছে আমার। শুধুমাত্র একটাই অভাব রয়েছে, একটা ভবন। এটা হলে আমার আপাতত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো যে সকল প্রতিষ্ঠানে বহুতল ভবন এবং আধুনিক যান্ত্রিকীকরণের মাধ্যমে, অর্থাৎ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পড়ালেখার জন্য যে সমস্ত ভবন ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে, তার একটি ভবন যদি এই বিদ্যালয়ে নির্মাণ করা যেত, তাহলে এখান থেকে মূলত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সুপ্রশস্ত মাঠ এবং যে সকল
অন্যান্য অবকাঠামোগত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের সঙ্গে সংস্পৃক্ত করে যদি একটি নতুন ভবন এখানে নির্মাণ করা যায়, তাহলে ছেলে মেয়েদের পড়ালেখা এবং শিক্ষক তাদের মনন বিকাশের জন্য যে চর্চা করার যে একটি সুন্দরতম পরিবেশ, সেই পরিবেশ যদি তারা পায়, তাহলে এখান থেকে ছেলে মেয়েদের রাজবাড়ী অথবা ফরিদপুর এর বাহিরে কোনো জেলা শহর এবং ভালো কোনো শহর বা ভালো প্রতিষ্ঠান এই অঞ্চলে নেই। এই অঞ্চলের ছেলেমেয়েরা, কোমলমতি শিক্ষার্থীরা এখানেই পড়ালেখা করে। তাদের এই প্রতিষ্ঠান থেকে ইতিমধ্যে অনেকেই বাংলাদেশ সিভিল সার্ভিস কমিশন, বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞান, অন্যান্য প্রশাসনের বিভিন্ন সেক্টরে কিন্তু তাদের অবস্থান আছে। তো সেক্ষেত্রে তাদের প্রচেষ্টা নিশ্চয়ই থাকবে। পাশাপাশি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা জেলা শিক্ষা অফিসার এবং মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং সংশ্লিষ্ট যে ভবিষ্যৎ রাষ্ট্রীয় যে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী যিনি সংসদ সদস্য হবেন, সেই সকল ব্যক্তিবর্গ, যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ এখন এই চলমান ক্ষমতায়নের সঙ্গে সংস্পৃক্ত, তাদেরকে অনুরোধ করব যেন এই বিদ্যালয়ের দিকে একটু বিশেষ দৃষ্টি নিয়ে সংশ্লিষ্ট যে সমস্ত ফাইল, যে সমস্ত দপ্তরে আটকা পড়ে রয়েছে, সেগুলো দ্রুত কার্যক্রমটা যেন শুরু করতে পারে। আমাদের সঙ্গেই থাকুন।